फाइटर गोपीनाथ साहा नमस्कार शुभ सकाल। गोपीनाथ साहा आमादेर श्रीरामपुर शहरेर पश्चिमबंग भारतेर वीर विप्लवी शहीद गोपीनाथ साहार जन्म शतबर्ष पालित होच्छे। এই মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামপুর স্টেশনের খুব কাছে। তবে আমার শ্রীরামপুরের একজন নাগরিক হিসেবে আমার বক্তব্য হচ্ছে গোপীনাথ সাহাকে সম্পর্কে মানুষকে সারা বছর ধরে সচেতন করার আমাদের একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। এই মূর্তিটি এমন জায়গায় রয়েছে এবং সারা বছরই যেহেতু এটি দরজাটা বন্ধ করা থাকে, যদি দরজাটা খুলে দেওয়া হয় এবং সারা বছর এটা রক্ষণাবেক্ষণ তো অবশ্যই থাকে, কিন্তু মানুষের কাছে যে কমিউনিকেশন সেইটা হয় না। ডিফিকাল্ট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের দেশে প্রচুর মানুষ প্রাণ দিয়েছেন। আমরা বলি শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, কিন্তু এই ব্যর্থতা বহুবার দেখেছি। আপনার মতে আপনারা যে কাজটা করেন সেখানে ব্যর্থতাকে সরিয়ে সার্থক করেছেন এমন কোনো কাজ যদি মানুষের কাছে আজকের দিনে তুলে ধরেন? দেখুন, এই যে আপনি যে বিষয়টা নিয়ে শুরু করলেন ব্যর্থতা, এখন এই ব্যর্থতা এবং সার্থকতা, এই ব্যর্থতা সার্থকতাটা আপেক্ষিক, কিন্তু আজকের দিনে প্রচারের এমন ব্যাপার গোটা দেশে আজকে আমরা ছাত্র সংগঠন ডিএসও, যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইও এবং কিশোর সংগঠন কমসমল এবং মহিলা সংগঠন এমএসএস তাদের পক্ষ থেকে আজকে 100 বছর পরের একজন বিপ্লবী যার শহীদ হয়েছেন যিনি 100 বছর আগে, অর্থাৎ 1924 সালের পহেলা মার্চ, আর আজকে আমরা দাঁড়িয়ে আছি 2024 সালের পহেলা মার্চ। 100 বছরে উনি কিন্তু আমাদেরকে এমন করে আজকে এতজন ছাত্র, যুব, মহিলা, কিশোর, সাধারণ মানুষ জমায়েত হয়েছেন কেন? জমায়েত হয়েছেন সেটা হচ্ছে একজন মানুষ মারা যেতে পারে, কিন্তু তার আদর্শ, তার সত্য, সেই জীবন দর্শন এটা কখনো মারা যায় না, এটা যুগ যুগ ধরে থাকে। সেই অর্থে এটা সার্থকতাই বটে, এখানে ব্যর্থতার কোনো ব্যাপার নেই। কারণ ব্যর্থতা তো সেটাই যেটা যুগ যুগ ধরে মানুষকে আজকে শোষণ করেছে, বঞ্চনা করেছে যারা, তাদেরকে আজকে কিন্তু খুব মনে রাখে ওই ততটাই যতটা ওই শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকির মতো করে। ফলে আজকে সার্থকতাটা এটাই যে এরকম একটা কঠিন ক্রাইসিসের যুগে আজকে ছাত্ররা, যুবরা, মহিলারা, কিশোররা, সাধারণ মানুষ আজকে আমরা যখন মিছিল নিয়ে আসছি, আপনারা লক্ষ্য করলেন যে একদম রাস্তা থেকে বেরিয়ে, বাইরে থেকে বেরিয়ে, বাড়ি থেকে ঘোমটা দিয়ে হলো মহিলারা দেখছেন, বয়স্ক মানুষরা দেখছেন যে কি হচ্ছে এবং চোখের কোনায় তাদের জল আমরা দেখতে পাচ্ছি। আজকে সার্থকতাটা ঠিক এই জায়গায়, কারণ আজকের দিনেও শোষণ, বঞ্চনা এগুলো কিন্তু শেষ হয়ে যায় না। আজকে দিনে আমরা যখন এই হুগলি জেলার শ্রীরামপুর ঐতিহ্যশালী শহরে এরকম একটা কর্মসূচি করছি, তখন আপনারা খেয়াল করবেন যে কৃষকরা তাদের এমএসপি দাবিতে, ফসলের ন্যায্য মূল্যের দাবিতে লড়াই করছে, হরিয়ানা, দিল্লিতে লড়াই করছে। আর সরকার কি করছে? সরকার রাস্তায় পিন পেতে দিচ্ছে, গুলি পর্যন্ত চালাচ্ছে, একজন মারাও গেলেন। এটা কি মনে করিয়ে দেয়? এটা মনে করিয়ে দেয় যে শোষণ বঞ্চনা যতদিন থাকবে ততদিন মানুষ কিন্তু লড়াই আন্দোলনে সামিল হবে, সত্যের প্রতি আকৃষ্ট হবে। কারণ মানুষ আজকে শুধুমাত্র ওই লড়ছে এমন নয়, আজকে মানুষ জ্ঞানে লড়ছে, চিন্তায় লড়ছে এবং রাস্তায় নেমে লড়ছে। এটাই ঠিক সার্থকতা আমরা মনে করি। বলছি যে আমাদের দেশে কি তাহলে সিস্টেমের নামে কোনোদিন সেই সার্থকতা আসবে না যে মানুষের মুখে হাসি থাকবে সারাটা জীবন? মানে খালি কি প্রতিবাদ বা প্রতিরোধ করাটা কি গভর্নমেন্টের হাত থেকে এই বঞ্চনার শিকার হব আমরা? দেখুন, বঞ্চনার শিকার হব আমরা এটা যুগ যুগ ধরে, ততক্ষণ পর্যন্ত বঞ্চনা এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবে যতক্ষণ না মানুষ চিন্তায়, চেতনায় উদ্বুদ্ধ হবে। এটা আশার দিক যে আমাদের দেশে আজকের দিনেও লড়াই আন্দোলন হচ্ছে, বহু আন্দোলনের জয়লাভ হয়েছে সাধারণ মানুষের, যেগুলো আসলে প্রচারের আলোয় আসে না। প্রচারের আলোয় আসে না বলে আজকে যে এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ অনেক স্মৃতি খুব ভুলে যায়, স্মৃতি মেরুন, সেখানে মানুষ ভুলে যায় সবকিছু। নাহলে যদি পেছন ফিরে তাকাই আমরা,
আমাদের এই দেশে বহু লড়াই আন্দোলন হয়েছে, যেখানে জয়যুক্ত হয়েছে, যেখানে সার্থকতা হয়েছে সাধারণ মানুষের জয়ে। এবং আমরা দেখব যেমন করে ব্রিটিশ সরকার পিছু হয়েছে, তেমন করে এই সরকারকে মাঝে মাঝে মাথা নোয়াতে বাধ্য হয়েছে এই আমাদের রাজ্যেও এবং ভিন রাজ্যেও এবং গোটা দেশেও। ফলে আজকের দিনে যদি বলেন আপনি এই লড়াই আন্দোলন কবে হবে, কি ব্যাপার, সার্থকতা কবে, তাহলে গোটা দেশে কিন্তু আমাদের দেশে এই লড়াইটা চলবে, আন্দোলন চলবে। শুধু আমাদের দেশে নয়, দেশে দেশে যেখানেই শোষণ বঞ্চনা সেখানেই দেখবেন লড়াই আন্দোলন চলছে। কারণ শুধু একপাক্ষিক শোষণ চলছে না, সেখানে লড়াইটাও সমানভাবে চলছে, আন্দোলনটাও সমানভাবে চলছে। আজকে যদি দেখেন যে প্যালেস্টাইনে লড়াই চলছে ইসরায়েলি হামাসের বিরুদ্ধে, আজকে গ্রিসেই ছাত্র আন্দোলন হচ্ছে, গতকালকে গ্রিসে ছাত্র আন্দোলন হয়েছে। আজকে পাশের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানেও শিক্ষানীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে। পাশের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, যেখানে খাদ্যের দাবিতে, যেখানে সুশাসনের দাবিতে লড়াই চলছে, এমনকি রাষ্ট্রপতিকে পর্যন্ত তার প্রাসাদ ছেড়ে দিয়ে ভয়ে চলে যেতে হয়েছিল। ফলে কোন লড়াই আন্দোলন ব্যর্থ হয় আজকের দিনে এই দেশেও সম্ভব। সম্ভব এই কারণেই বলছি, কারণ দেখবেন একটা ব্রিজ সেতু ভেঙে যায়, মানুষজন দেখে যে ওই সেতুতে নিচ দিয়ে কয়েকদিন যাওয়া হয়তো বন্ধ করে, দেখবেন তারপরের দিন সত্য যেটা, সেই সকাল হলেই লড়াই আন্দোলন, ওটাই তো সত্য, মানুষ এগিয়ে চলবে। ফলে কখনোই একপাক্ষিক ভাবে শোষণ চলবে, বঞ্চনা চলবে, এমন চলতে পারে না। তার মানে নাগরিকরা একাতে পারলো না, নাগরিকরা চারিদিকে এমন কোন আওয়াজ দিল না যেখান থেকে ভারতের নাগরিকরা উঠে আসতে পারে। যেমন আপনাদের ক্লাবে দেখলাম মাল্যদান করতে দিল না, এটাও তো একটা বঞ্চনা। একজনের মূর্তিতে মাল্যদান না করতে দেওয়াটা একটা বঞ্চনার সময়। আচ্ছা, নাগরিকরাই তো দেশের নাগরিক না হয়ে রাজনীতির ওয়ার্কার হয়ে গেল। আপনি কি নাগরিক হতে পারলেন? আমি কি নাগরিক হতে পারলাম? সবকিছু রাজনীতির পরিবেশে আমরা পরিণত করলাম। এই জন্য কি আমরা ফাইট করছি? আসলে আমরা আপেক্ষিক খোলা চোখে যেটা দেখতে পাচ্ছি, নাগরিকরা এক নয় বলে খোলা চোখে দেখছে, কিন্তু দেখুন কোন জায়গায় এক হতে পারছে না, সেটা হচ্ছে প্রকৃতিতে একটা মাল্যদানকে কেন্দ্র করে ওখানে আমাদের দিতে দেয়নি। আপনি এখানে দেখছেন, আপনি দেখছেন ছোট ক্ষেত্র, এটা ছোট ক্ষেত্র, কিন্তু সার্বিক অর্থে যদি দেখেন সব নাগরিকরা আজকে চিন্তায় এক। কিরকম? যে নাগরিক আপনাকে ফটোতে মালা দিতে দিল না, যে নাগরিক আজকে শোষিত হলো, যে নাগরিক বঞ্চিত হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকলো, খোলা মনে তাকেও যদি গিয়ে আমরা জিজ্ঞেস করি, তাহলে দেখতে পাবেন যে তার শিশুটিরও আজকে চিকিৎসা হচ্ছে না, তার শিশুটিরও সন্তানেরও শিক্ষা নেই, তার সন্তানেরও আজকে চাকরি নেই, তার স্ত্রী আজকে সম্ভ্রম লুট হচ্ছে গোটা দেশে। সবাই এক, কিন্তু একত্রিত হওয়ার ক্ষেত্রে যে চিন্তার প্রয়োজন, যে বোধের প্রয়োজন, যে বোধকে আজকে ধর্ম দিয়ে, আজকে জাতপাত দিয়ে গোটা দেশের সরকার সে চাইছেই, তার একটা পরিকল্পনার মধ্যে দিয়ে চাইছে মানুষকে বিভেদ করে রাখতে। এই চিন্তায় যখন বেশিরভাগ মানুষ বুঝবে, তখন নাগরিকরা এক। কিন্তু আপেক্ষিক অর্থে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকরা এক হতে পারছে না। কিন্তু দেখুন সেই নাগরিকরা শোষণে, বঞ্চনায় তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে, তারা শিক্ষিত। অথচ যে বোধটা পেলে এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে পারত, এর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারত, সেই জায়গায় আজকে ঘাটতি হচ্ছে। যে কারণে আজকে মহান নেতা কমরেড শিবরাজ ঘোষ তিনি যে লড়াই আন্দোলন শুরু করেছেন, আমাদের দেশে মনীষীদের থেকে শুরু করে, আমাদের দেশে সাংস্কৃতিক লড়াই থেকে শুরু করে যে আন্দোলনের ডাক দিয়েছে, তাতে কিন্তু দেখবেন আজকে ধীরে ধীরে নাগরিকরা একটা অংশ এক হচ্ছে, নাগরিকরা একটা অংশ এক হয়ে লড়ছে। না হলে সিঙ্গুরে, আমরা এই জেলায় দাঁড়িয়ে আছি, সিঙ্গুরে লড়াইয়ে জয়যুক্ত হলো কি করে সাধারণ মানুষ? নন্দীগ্রামে জয়যুক্ত হলো কি করে সাধারণ মানুষ? কি করে সাধারণ মানুষ আজকে শিক্ষার দাবিতে অসংখ্য দাবি নিয়ে জয়লাভ হয়েছে, আবারও একত্রিত হচ্ছে, জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে লড়ছে, এরকম হাজারো লড়াই আন্দোলন সংগঠিত করছে। ফলে সেই বোধের ভিত্তিতে হচ্ছে। তার মানে আমরা নিজেদের দেশে নিজেদের সঙ্গেই লড়ে যাব, এই বঞ্চনার সঙ্গেই আমরা এক হব। নিজেদের সাথে আপনি যে তকমা লাগাচ্ছেন নিজেদের, আসলে এখানে কিন্তু ধারাবাহিক ভাবে দুটো প্যারালাল বিষয় চলছে। একটা শ্রমিকদের লড়াই চলছে আপেক্ষিক অর্থে, ঝান্ডার রং যাই থাক, ঝান্ডার রং আলাদা আলাদা থাকলেও সেখানে দুটো শক্তি, একটা শক্তি কিন্তু শ্রমের শক্তি, আর আরেকটা শক্তি হচ্ছে শোষণের শক্তি, মানে শ্রমকে লুট করার শক্তি। ফলে আজকে যদি আপনি বলেন ঝান্ডার রং আলাদা বলে আমরা নিজেদের লড়ছি, এটা তো আপেক্ষিক। কিন্তু ঝান্ডার রং আলাদা হলেও লোকগুলো আলাদা নয়, তাদের যে চিন্তা, তাদের যে স্বার্থ, সেগুলো কিন্তু এক। মানে আপনি বলছেন স্বার্থ এক, কিন্তু আমরা লড়তে পারছি না।
মানে রাশিয়া যেমন ইউক্রেনের সঙ্গে লড়তে পারছে, একটা ট্যাঙ্ক হোক, একটা এরোপ্লেন হোক, একটা কিছু বিষয় আছে, কিন্তু আমরা সেই বিষয়কে এক করে লড়তে পারছি না, তাই তো? হ্যাঁ, এক করে বোধের একটা সমস্যা হচ্ছে, যে বোধের কি আমাদের বাংলা ভাষা ফেল করলো, হিন্দি ভাষা ফেল করলো, 23টা যে ভারতীয় ভাষা। দেখুন, আপনি এই যে ভাষা নিয়ে যে প্রশ্নটা করলেন, এটা অনেকটা কন্ট্রাডিক্টরি এই কারণে, পাশের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে ভাষার দাবিতে লড়াই হয়েছে, কিন্তু সেখানে যে সময় ভাষার দাবিতে লড়াই হয়েছে, প্রত্যেকের মাতৃভাষা তার আবেগ প্রকাশ, তার ভাব প্রকাশ, তাতে সহায়তা করে। আমাদের দেশে 1965 সালে 243 নম্বর ধারায় বলা হয়েছিল যে একটা মানুষকে যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ ভূমিকা পালন করাতে চান, তাহলে তার মাতৃভাষায় তাকে শিক্ষিত করতে হবে, তাকে বলার সুযোগ দিতে হবে। অথচ আমাদের দেশে আজকে ভাষার বিরুদ্ধে আক্রমণ কেন? বাংলাদেশে ভাষার বিরুদ্ধে আক্রমণ হয়েছিল কেন? কারণ আপনি আপনার ভাষায় আপনার প্রতিবাদকে, আপনার আবেগকে প্রকাশ করতে পারবেন না। এটা সরকারের প্রথম আক্রমণ। সেটা শুধুমাত্র বাংলার বিরুদ্ধে নয়, শুধুমাত্র হিন্দির বিরুদ্ধে নয়, এরকম ব্যাপারটা নয়। অথচ আমরা দেখছি আজকে যেন একটা শ্রেণী তৈরি হয়েছে, মূল কথা বলিয়ে দেওয়া হচ্ছে, লড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এমনটা নয়। আজকে বাংলা ভাষাভাষীর উপর আক্রমণ শুধু এমন নয়, আজকে সমানভাবে আক্রমণ করে যাচ্ছে শাসক তার প্রত্যেকের জনগোষ্ঠীর ভাষার উপর। কারণ এটাই প্রথম আক্রমণ করছে, শুধু বাংলা ভাষার উপর আক্রমণ ধরলে হবে না। আমি বলছি সিএটাকে কিভাবে দেখেন? এই যে নাগরিকত্ব বাতিল হচ্ছে, তার মানে দেশে যারা জন্মেছে 2014 পরে তারা নাগরিকও নয়, এটাও তো গভর্নমেন্ট প্রমাণ করার চেষ্টা করছে। সিএটাকে কিভাবে দেখবেন? নো এনআরসিটাকে কিভাবে দেখবেন? দেখুন, এই যে নো এনআরসি বিষয় আপনি বলছেন, এটা আলাদা পার্ট। তা সত্ত্বেও আপনি প্রশ্ন করলেন, বলতে হয় সেটা হচ্ছে আমাদের দেশে হঠাৎ করে এরকম বিষয় চালু করতে গেল কেন স্বাধীনতার এতদিন পরে? এটা শুধু এমনি কোনো উদ্দেশ্য থেকে হয়নি, এটা শ্রেণী উদ্দেশ্য থেকে আজকে হয়েছে। এর বিশাল পার্ট অল্প সময়ে বলা সম্ভব নয়, কিন্তু একটা বিষয় জেনে রাখুন, সেটা হচ্ছে দেখবেন আমাদের দেশে যখন ঠিক নির্বাচন আসে, আর বিজেপিকে আজকে যে দেউলিয়া রাজনীতি তারা করে, ধর্ম জাতপাত যে রাজনীতি চালাচ্ছে, তাতে মূলত তাদেরকে জিততে হলে এই বিষয়গুলোকেই সামনে নিয়ে আসতে হয়, যাতে তাদের পায়ে কিছুজন গিয়ে পড়ে যায়, পায়ে গিয়ে কিছুজন পড়ে যাওয়ার ভিত্তিতে বলতে পারে যে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, আমি আপনার সাথে আছি। মূল বিষয় যদি দেখেন, আসামে যা হয়েছে তাই হয়েছে। এটা একটা শ্রেণী উদ্দেশ্য থেকে করা। তার মানে নাগরিকদের কাছে এতগুলো বিষয় থাকা সত্ত্বেও আমরা এক হতে পারছি না, কিন্তু গভর্নমেন্ট তার স্বার্থ নিয়েই চলছে। আমরা যদি আজকে এইভাবে এখানে কন্টিনিউশনে যাবে, কারণ এই তর্কেরও শেষ হবে না। আমরা কোথা থেকে এক হব সেটাও মনে হয় ঠিক করে আমরা জানি না। তাই বিজেপি লড়ছে কংগ্রেসের সঙ্গে, কংগ্রেস লড়ছে সিপিএম এর সঙ্গে, সিপিএম লড়ছে তৃণমূলের সঙ্গে। তারাও রাজনীতি একটা জাতিই তৈরি হয়েছে যেখানে সবাই সবার সঙ্গে লড়ছে। তাই বেসিক নিডসগুলো আমরা এখনো ফুলফিল করতে পারছি না। আজকে সোশ্যাল জগৎ অ্যাটলিস্ট কিছু প্রশ্ন তো তুলে ধরছে, যেটা হয়তো সবাইকেই প্রশ্ন করছে। তার কারণ হচ্ছে রাজনীতি নেতাদের থেকে তো কোনো উত্তর আসছে না। তাহলে বেসিক যে মুভমেন্টগুলো হচ্ছে সেখান থেকে উত্তরের আশাতেই এতগুলো প্রশ্ন। নইলে তো আমি ভালো কথা বলতাম, আপনি ভালো কথা বলতেন, বাড়ি চলে যেতাম। সেটা ভাবনামুখ করে না বলি আমি এতগুলো প্রশ্ন রাখলাম, যাতে যখন আপনারা দেখবেন তখন আপনারা নিজেদেরও প্রশ্ন করবেন, বাংলা ভাষাতে কি আমরা 9 কোটি মানুষকে বোঝাতে পারলাম? যারা হিন্দি নিয়ে গর্ব করেন তারা কি হিন্দি ভাষীদের বোঝাতে পারলেন যে 60 টাকার তেল 110 টাকায় কেনা যায় না, বিজেপিকে ভোট দেওয়া যায় না? সেটা তো বোঝাতে পারলাম না। তাহলে ভারতীয়রা ভারতীয়দের সঙ্গে আজকে থেকে লড়ছে না, 1000 বছর ধরেই লড়ছে। আসলে আমরা কোনো বেসিক কোনো কনসেন্ট্রেশন পয়েন্টে নাগরিকরা আসতে পারলো না। আর গভর্নমেন্ট জানে কিভাবে নাচাতে হয়, তো তারা আমাদেরই টাকা নিয়ে নাচাচ্ছে। আজকে তো আমরাও শ্রীরামপুরের বাসিন্দাদেরই যদি আমি ধরি, আমরাও মাসে একটা দিন এসে নিজেদের থট প্রসেসকে আদান প্রদান করি না। আপনি যতই বলেন যে আমাদের মতবাদ একদম মহান, আমরা পারি না।